ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। মাধ্যমিক পরীক্ষা প্রায় আর এক মাসের কদিন বাকি আছে, তো তোমরা এখন জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তোমাদের ইতিমধ্যেই আমি পর্ষদ টেস্ট পেপার 2022 তো ইতিহাসের প্রথম দুটো সেট আমি তোমাদের সলভ করে দিয়েছি। আজ আমি তোমাদের সামনে 142 পেজে যেটা রয়েছে স্কুলটা যেটা রয়েছে সেই তার আগে স্কুলটা এখনো আমি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব সলভ করে দিচ্ছি বেল একে আইকনটি একে। ক্লিক করে রেখো। তোমরা দেখতে থাকো। প্রথমে দেওয়া আছে দেখো, ঠুংরি গানের প্রবর্তক কে? ঠুংরি গানের প্রবর্তক দেখো অতুল প্রসাদ সেন। তারপরে দেওয়া আছে দেখো, কাকে কেকের দেশ বলে? কেকের দেশ হবে স্কটল্যান্ড। মোনালিসা ছবিটি কার আঁকা? এটা হবে লিওনার্দো দা ভিঞ্চি। কাকে সংস্কৃতির শহর বলা হয়? সংস্কৃতির শহর হবে কলকাতা। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। সেই সময় উপন্যাসটি কার লেখা? সেই সময় উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। প্রথম শিক্ষা কমিশনটি কি? প্রথম শিক্ষা কমিশন হবে রাধাকৃষ্ণান কমিশন। কলিকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। সিধু ড্যাশ বিদ্রোহের নেতা? সিধু সাঁওতাল বিদ্রোহের নেতা। তারপর সত্য মিথ্যা নির্ণয় করো। ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। সত্য। তানা ভগত আন্দোলন কবে শুরু হয়? এটা হবে 1914 খ্রিস্টাব্দে। তো তানা ভগত আন্দোলন সম্পর্কে তোমাদের আমি দু চার কথা বলছি। যে দেখো, মুন্ডা বিদ্রোহের প্রভাবে কী হয়েছিল? ছোটনাগপুরে ওরাও সম্প্রদায়ের ভাইয়ারা জমির মালিকানা পাওয়ার লক্ষ্যে তানা ভগত আন্দোলন করেন। এই ওরাও উপজাতি গোষ্ঠী যেহেতু নিজেরাই জঙ্গল পরিষ্কার করেছে, তাই তারা ব্রিটিশকে কোনো খাজনা দেবে না, এটাই ছিল তানা ভগত আন্দোলনের কারণ বা মূল দাবি। এরপরে দেখো, সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা ভারতের মানচিত্রে দেখাও। আবশ্যিক বলছে, এটা আমি আগের যে দুটো সেটে করে দিয়েছি মানচিত্রগুলো, সেখানে এটা দেওয়া আছে। তারপরে 2-13 দিচ্ছে, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে ছিল রামচন্দ্র গুপ্ত এবং সর্বশেষ ছিল মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত। হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা, যেহেতু এটা চৈত্র মাসে হতো। অনেক সময় প্রশ্ন পড়ে যে হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা কেন? ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়? ব্যঙ্গচিত্রের জনক বলা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ভারত সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং শিবনাথ শাস্ত্রী। এ দেশে কারা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? এটার অ্যান্সার হবে পর্তুগিজ। তারপরে দেখা দেওয়া আছে, আইএসইএস কে প্রতিষ্ঠা করেন? আইএসইএস এটা হবে মহেন্দ্রলাল সরকার। বেঙ্গল কেমিক্যাল কে তৈরি করেন? বেঙ্গল কেমিক্যাল হবে প্রফুল্লচন্দ্র রায়। বিশ্বভারতী কে গঠন করেন? বিশ্বভারতী গঠন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্নগুলো দেখো, 2 অথবা 3টি বাক্যে উত্তর দাও। দেওয়া আছে দেখো, সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? তো তোমাদের এই প্রশ্নটা লিখতে গেলে সামাজিক ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস, কোশ্চিনটার অ্যান্সার কিন্তু একই হবে। এটা 2 নম্বরের কোশ্চিন, 4 নম্বরেও তোমাদের আসতে পারে। সেই দিকে লক্ষ্য করে আমি কিছুটা লিখে দিয়েছি, যাতে 2 নম্বরের পড়ে গেলেও সেটা 4-এর মতো করে লেখা যায়। পুরোপুরি 4-এর মতো লিখিনি, কিন্তু কিছুটা লিখে দিয়েছি। দেখো, গতানুগতিক শাসনকেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবর্তিত হয়। সামাজিক ইতিহাস চর্চার গুরুত্বগুলি নিম্নরূপ। প্রথমে দেওয়া আছে দেখো, সমাজ। এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কৃতি, মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মবিশ্বাস প্রভৃতির উপর গুরুত্ব দেয় সামাজিক ইতিহাস। অর্থনীতি, অর্থনীতি মানুষের বিভিন্ন ধরনের পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়। এর পরের প্রশ্ন রয়েছে দেখো, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি লেখো।
ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি লিখতে বলছে। দেখো ইন্টারনেটের সুবিধা, দেখো ঘরে বসে খুব সহজে ও দ্রুত তথ্য সংগ্রহ করা যায়, সময় ও অর্থের সাশ্রয় হয়, বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যায়। এখানে অসুবিধা দেয়নি, যদি অসুবিধা পড়ে তখন তোমাদের এটা লিখতে হবে। ইন্টারনেট সব বিষয়ের তথ্য ও চিত্র পাওয়া যায় না। ইন্টারনেট অনেক সময় বিকৃত তথ্যও থাকে, অর্থাৎ অনেক সময় ভুল উত্তরও থাকে। আর্থিক কারণেও অনেকের এর অসুবিধার সম্মুখীন হয়। এরপরে দেখো 3 দেওয়া আছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়। এটাও 2 নম্বরেও পড়তে পারে, আবার 4 নম্বরেও পড়তে পারে। দেখো কালীপ্রসন্ন সিংহ তার হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে হাস্যরসের মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে কলকাতার তথাকথিত বাবু সমাজের সমাজচিত্র তুলে ধরেছেন। এই গ্রন্থ থেকে কলকাতার নাগরিক জীবনের পরিচয় পাওয়া যায়। সমাজচিত্রটি নিম্নরূপ। একে দেওয়া আছে দেখো সমাজবিন্যাস। গ্রন্থটি থেকে সমাজের উচ্চবিত্ত সম্প্রদায়ের 3 শ্রেণীতে বিভক্ত হওয়ার কথা জানা যায়। প্রথম শ্রেণী ছিল ইংরেজি শিক্ষিত সাহেবী চালচলনের অনুকরণকারী, দ্বিতীয় শ্রেণী সাহেবী চালচলনের অনুকরণকারী ছিল না, আর তৃতীয় শ্রেণী ছিল ইংরেজি না জানা গোঁড়া হিন্দু সমাজ। 2 পয়েন্ট, বাবু কালচার। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে বাবু কালচারের কথা বলা হয়েছে। এই কালচার বা সংস্কৃতি বোঝাতে ব্যবসায়ী এবং গ্রাম থেকে আসা জমিদারদের বিলাসবহুল সংস্কৃতি ও সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরা হয়েছে। এবার দেখো সামাজিক উৎসব। গ্রন্থটি থেকে কলকাতার চড়ক পূজা, নীলষষ্ঠী, রাসলীলা, রথযাত্রা, মাহেশের স্নানযাত্রা, বারোয়ারি দুর্গাপূজা ইত্যাদি নানা ধরনের উৎসবের কথা জানা যায়। 3-4 প্রশ্ন দেওয়া আছে, দেখো এর পরের প্রশ্ন রয়েছে, দেখো গ্রাম বার্তা প্রকাশিকা কে প্রকাশ করেন, তিনি কি নামে সুপরিচিত ছিলেন। তো গ্রাম বার্তা প্রকাশিকা হরিনাথ মজুমদার 1863 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। তিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। 3-5 প্রশ্ন দেওয়া আছে, দেখো চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো। চুইয়ে পড়া নীতি, জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকলে ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিংকে বলেন যে জল যেভাবে উপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে, তেমনি ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতি চুইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি নামে পরিচিত। এরপরে দেখো 3-6 প্রশ্ন রয়েছে, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন। শ্রীরামপুর ত্রয়ী, এটা 2 নম্বরে আছে, এভাবেই লিখতে হবে। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে প্রথম সদর্থক ভূমিকা নিয়েছিলেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের 3 প্রতিষ্ঠাতা সদস্য উইলিয়াম ক্যারি, জেসুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। এরা একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এদের উদ্যোগে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ছাপাখানা ও 1818 খ্রিস্টাব্দে কলেজ প্রতিষ্ঠিত হয়। সংবাদপত্রের প্রকাশনাতেও এদের বিশেষ অবদান ছিল। এর পরের প্রশ্ন দেখো, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল। ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য দেখো, এটাও 4 নম্বরে আসতে পারে। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অরণ্যের উপর তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করেন। 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন এর মধ্যে উল্লেখযোগ্য। এবার অরণ্য আইনের উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ। অর্থনৈতিক উদ্দেশ্য, বিশাল ও সম্পদপূর্ণ ভারতীয় বনভূমিকে ঔপনিবেশিক নিয়ন্ত্রণে এনে ব্রিটিশ অর্থনীতির স্বার্থে তা ব্যবহার করাই ছিল ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য। 2 দেওয়া আছে দেখো সামরিক উদ্দেশ্য, ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর জন্য জাহাজ তৈরির প্রয়োজনীয় কাঠের অন্যতম সরবরাহ ক্ষেত্র ছিল ভারতীয় অরণ্য। তাই সামরিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। 3 নম্বর পয়েন্ট দেখো রেলপথের প্রসার। এটা যখন সেই গ্যারেন্টি প্রথা ছিল সেই সময়
সেই অনুযায়ী রেলপথের প্রসারের উদ্দেশ্যে কী করা হলো, আইন চালু করা হয়। এখানে 4 নম্বরে পড়লে এখানে একটু যোগ করে দেবে যে স্লিপার, রেলের স্লিপার অন্যান্য অংশ তৈরির জন্য কাঠের প্রয়োজন ছিল। 4 পয়েন্ট। এছাড়া এর অপর একটি উদ্দেশ্য ছিল বনাঞ্চলকে সংরক্ষিত করে বিনোদন ও শিকার ক্ষেত্রকে নির্বিঘ্ন করে তোলা। এরপরে 3-8 প্রশ্ন রয়েছে, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কী ছিল? ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি দেখো, ওয়াহাবি আন্দোলনে বহু হিন্দু যোগ দেওয়ায় এবং ইংরেজি বিতরণ এই আন্দোলনের লক্ষ্য হয়। কেউ কেউ এই আন্দোলনকে জাতীয় আন্দোলন আখ্যা দিয়েছেন, তবে বেশিরভাগ ঐতিহাসিকদের মতে এই আন্দোলন সাম্প্রদায়িকতা মুক্ত ছিল না এবং প্রধান লক্ষ্য ছিল ভারতকে ইসলামের দেশে পরিণত করা। বস্তুতপক্ষে ওয়াহাবি আন্দোলনকে ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত একটি কৃষক বিদ্রোহ বলা চলে। এর পরের প্রশ্ন রয়েছে দেখো 3-9, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? দেখো, বড়লাট লর্ড ক্যানিংয়ের শাসনকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে সিপাহী, রাজা, মহারাজা ও জনগণের অসন্তোষকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সূচনা হয়েছিল। এর প্রত্যক্ষ কারণ ছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার সংক্রান্ত অসন্তোষ। এনফিল্ড রাইফেলের কার্তুজের টোটা মোড়কটি দাঁতে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো। রটিয়ে দেওয়া হয়েছিল যে ওই মোড়কটিতে গরু ও শূকরের চর্বি মাখানো থাকে, ফলে ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু ও মুসলমান সিপাহীরা এই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হয় এবং মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। 3-10 দেওয়া আছে দেখো, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলার উদ্দেশ্য, নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসুর উদ্যোগে 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা নামে একটি জাতীয়তাবাদী সমিতি গড়ে ওঠে। এর উদ্দেশ্যগুলি নিম্নরূপ, পয়েন্ট করে দিচ্ছি দেখো। 1 হিন্দুদের ঐক্যবদ্ধ করা, 2 আত্মনির্ভর ভারত গড়ে তোলা, হস্তশিল্পে উৎসাহ দান, জাতীয় সংহতি, হিন্দুদের অতীত ঐতিহ্য তুলে ধরা, সাহিত্য চর্চা, শরীরচর্চায় উৎসাহ দান প্রভৃতি। 4 নম্বরে পড়লে এগুলোকে একটু ডিসকাস করে দিলেই হয়ে যাবে। 3-11 দেখো, ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসের মধ্য দিয়ে জাতীয় চেতনায় অখণ্ডবোধ, দেশপ্রেম জাগ্রত করা, ধর্ম ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন, যা দেশের জাতীয়তাবোধকে জাগ্রত করতে সহায়ক হয়েছিল। এর পরের প্রশ্ন রয়েছে, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 3-12, ভারত সভার উদ্দেশ্য, 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা নামক একটি সর্বভারতীয় রাজনৈতিক সভা প্রতিষ্ঠা করেন। ভারত সভার উদ্দেশ্যগুলি নিম্নরূপ, দেখো পয়েন্ট করে দিচ্ছি। দেশে শক্তিশালী জনমত গঠন করা, হিন্দু মুসলিম মৈত্রী স্থাপন, সর্বভারতীয় স্তরে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করা, রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা। এটা বড় প্রশ্নও পড়তে পারে। তারপরে দেখো 3-13 দেওয়া আছে, বাংলাদেশের ছাপাখানা বিস্তারে জেমস অগাস্টাস হিকির অবদান কী ছিল? বাংলার ছাপাখানার বিস্তারের ইতিহাসে জেমস অগাস্টাস হিকি এক উল্লেখযোগ্য নাম। ছাপাখানার বিস্তারে তার অবদান নিম্নরূপ, প্রথম উদ্যোগী, হিকির উদ্যোগে কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1778 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশক, হিকি ছিলেন বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশক। তিনি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা বেঙ্গল গেজেট প্রকাশনা করতেন। প্রথম সাংবাদিক, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করতেন। পেশাদার সাংবাদিক না হলেও তিনি বাংলা তথা ভারতের সাংবাদিকতার পথপ্রদর্শক ছিলেন। এভাবে মাত্র 4 বছরে ছাপাখানার কর্মময় ও বর্ণময় জীবনে হিকি বিশিষ্ট মর্যাদার অধিকারী হয়ে ওঠেন। 3-14 দেওয়া আছে, কাকে কাকে বলে বাংলার গুটেনবার্গ বলা হয়? দেখো, বাংলা ভাষার বিকাশে চার্লস উইলকিন্সের অবদান অনস্বীকার্য। বাংলার গুটেনবার্গ
চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়? কারণ জার্মানিতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ন ফেলে দেন গুটেনবার্গ। ঠিক তেমনি ভারতে প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন চার্লস উইলকিন্স, তাই তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। এরপরে দেখো 3.15 হচ্ছে, দেখো আইএসইএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটা আগের সেটে আমি অ্যান্সারটা করে দিয়েছি। দেখো 139 পেজে যে রয়েছে 3.16 যে কোশ্চিনটা ছিল সেই একই হবে। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো শিশু শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন? এই সেটের 2 নম্বরের শেষ প্রশ্ন। রবীন্দ্রনাথ বলেছেন শিশুকে প্রাকৃতিক পরিবেশে শিক্ষাদান করা অত্যন্ত জরুরি। শিশু শৈশবকালে মস্তিষ্কের চেয়ে ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে বেশি শিক্ষা গ্রহণ করতে পারে। প্রকৃতি ও শিক্ষা, প্রকৃতিই হবে শিশুর শিক্ষক ও মুক্ত পরিবেশ হবে শিশুর বিদ্যালয়। খোলামেলা পরিবেশে শিশু শিক্ষা পেলে তার সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে। তাই কবিগুরু শিশু শিক্ষার জন্য প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলেছেন। আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি।